আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা পাঞ্জাবের ফরিদকোট জেলার সুখানওয়ালা নামের একটা এলাকা, সেখানকার একটা সত্য ঘটনা। সেখানে একটা ফ্যামিলি থাকতো, একটা ধনী ফ্যামিলি। ফ্যামিলিতে তাদের একমাত্র ছেলে, নাম ছিল গুরবিন্দর। বাড়িতে সবাই তাকে গুরু বলে ডাকতো। তাদের বড় মেয়েও ছিল, তবে মেয়ের বেশ কিছু বছর আগে একটা ধনী ফ্যামিলিতে বিয়ে হয়ে গেছিল। মেয়ে খুব কম বাপের বাড়িতে যাতায়াত করত। তাদের একমাত্র ছেলে গুরবিন্দরের জন্য যোগ্য পাত্রী খোঁজা হচ্ছিল। এই সঙ্গে এটাও বলে রাখি যে গুরবিন্দর একটা প্রাইভেট ব্যাংকের ম্যানেজার ছিল। বাড়ির অবস্থা যথেষ্ট ভালো, সুন্দর বড় একটা 3 তলা বাড়ি ছিল তাদের। গুরবিন্দরের একটাই ইচ্ছা বা একটাই স্বপ্ন ছিল যে সে ভবিষ্যতে কানাডা যাবে, সেখানে সে সেটেল করবে। সেই জন্য তার বিয়ের জন্য যখন পাত্রী খোঁজা হচ্ছিল, তো সে এমন কোনো পাত্রী চাইছিল যে হয়তো আগে থেকেই কানাডাতে রয়েছে। পাঞ্জাবের দিকে বেশিরভাগ মানুষজন বা কিছু কিছু এমন এরিয়া রয়েছে যেখানকার প্রত্যেক বাড়ির কেউ না কেউ কানাডাতে থাকে। বেশিরভাগ ছেলেরা মেয়েরা স্টাডি ভিসাতে পড়াশোনা করার জন্য প্রথমে কানাডা চলে যায়। সেখানে কিছুদিন থাকার পরে সেখানেই কাজ শুরু করে, ওয়ার্ক পারমিট পেয়ে সেখানেই বসবাস শুরু করে, বিয়ে করে বা পরবর্তী জীবনটা ওইভাবে সেখানেই কাটিয়ে ফেলে। পাঞ্জাবে এই ধরনের ঘটনা প্রত্যেকটা ফ্যামিলিতেই প্রায় দেখা যায়। সেই জন্য গুরবিন্দরের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল। তারা চাইছিল যে এমন কোনো মেয়ে খুঁজতে হবে যে হয়তো কানাডাতে থাকে বা ভবিষ্যতে কানাডায় গিয়ে সেটেল করার তার ইচ্ছা রয়েছে। কারণ গুরবিন্দর সেটাই চাইতো যে গুরবিন্দর ভবিষ্যতে নিজের ফ্যামিলি ফ্যামিলি বলতে মা বাবা স্ত্রী তাদেরকে নিয়ে সে কানাডায় গিয়ে থাকবে। তার জন্য বিভিন্ন ম্যাট্রিমনি সাইটে একটা যোগ্য পাত্রীর খোঁজ করা হচ্ছিল। Shaadi.com নামের একটা সাইটে গিয়ে তার জন্য একটা তার যোগ্য পাত্রী পেয়ে যায় তার বাবা মা। পাত্রীর নাম ছিল রূপিন্দর কর। রূপিন্দরকে বাড়িতে সবাই রূপা বলে ডাক। রূপিন্দর কানাডাতে স্টাডি ভিসাতে গেছিল 2019 সালে। পড়াশোনা শেষ করার পরে সেখানেই সে একটা কোম্পানিতে কাজও করছিল। ওয়ার্ক পারমিট পেয়ে সে সেখানেই থাকতো। বিয়ে ঠিক হয় তাদের। দুই পরিবারের লোকজন কথাবার্তা বলে বিয়ে করার জন্য রূপিন্দর কানাডা থেকে 30 দিনের ছুটি নিয়ে চলে আসে রূপিন্দরের সাথে। গুরবিন্দর মানে কানাডা থেকে আসা রূপার সাথে গুরবিন্দর বা গুরু, যে একজন ব্যাংকের কর্মচারী, আগেই বলেছি দুজনের বিয়ে হয়ে যায়। সে বিয়ের থেকে 15 দিন আগে এসেছিল। 2023-এর নভেম্বর মাসে দুজনের ধুমধাম করে বিয়ে হয়ে গেছিল। বিয়ের পরে রূপা নিজের শ্বশুর বাড়ি সুখানওয়ালাপুরে চলে আসে। বিয়ের পরে খুব ভালোভাবে 15টা দিন কেটেছিল। তার ছুটি শেষ হয়ে যায়, সে আবার কানাডার উদ্দেশ্যে রওনা হয়। তার হাজবেন্ডের সাথে তার সম্পর্ক বলতে ভিডিও কলিং, মেসেজের আদান প্রদান বা নর্মাল কল, এইভাবে কিন্তু 2024-এর পুরো বছরটা কাটে। এদিকে গুরু চেষ্টা করছে কিভাবে মা বাবাকে নিয়ে কানাডাতে গিয়ে সেটেল হওয়া যায়। সেখানে সে বিভিন্ন কাজের খোঁজ ইত্যাদি করছে, নিজের ভিসার জন্য চেষ্টাও করছে। ইতিমধ্যেই 2025 সালে হঠাৎ করে রূপিন্দর কানাডা থেকে ফিরে চলে আসে। সে বলে কানাডা থেকে তার ওয়ার্ক পারমিট আর কোনোভাবেই বাড়ানো যাচ্ছে না। জানুয়ারি 2025-এ রূপিন্দর ফিরে আসার পর নিজেদের যে 3 তলা বাড়ি ছিল সেখানকার গ্রাউন্ড ফ্লোরে শ্বশুর বাড়িতে একটা
বুটিক খোলে। অনলাইন সে একটা ব্যবসা শুরু করে। নিয়মিত সে ইনস্টাগ্রামে বিভিন্ন নিজের জামা কাপড় বা তার যে প্রোডাক্ট যেগুলো সে সেল করতো অনলাইন, সেগুলোর জন্য বিভিন্ন রিলস বানায়। সারাক্ষণ কাজে ব্যস্ত থাকে। তবে সব লোকজন একটা ব্যাপার লক্ষ্য করছিল যে রুপিন্দর সব ব্যাপারটা অনলাইনে ক্লিয়ার করলেও কোথাও সে যে ম্যারেড একজন মহিলা সেই ব্যাপারটা জানাতে চাইছিল না লোকজনকে। এই ব্যাপারটা প্রথম দিকে কিছু আত্মীয় স্বজনরা নজর রাখলেও ব্যাপারটা কিন্তু গুরু লক্ষ্য করেন। আর গুরুর মনেও হয়নি যে এই ব্যাপারটাতে কোনো সন্দেহ করার বিষয় রয়েছে। গুরু নিজের ব্যাংকের কাজ নিয়ে ব্যস্ত, আর গুরুর ওয়াইফ নিজের অনলাইন ব্যবসায় ব্যস্ত। আর সেই সঙ্গে সে ব্যস্ত রয়েছে ইনস্টাগ্রামে বিভিন্ন রিল তৈরি করে পোস্ট করাতে। তাদের দুজনের মধ্যে সম্পর্কটা সব ঠিকঠাক আছে আশেপাশের লোকজন মনে করলেও তাদের সম্পর্কের মধ্যে কিছু একটা প্রবলেম ছিল, যেটা গুরুর মনে হচ্ছিল। গুরু কখনো কাউকে কিছুই বলতো না, কিন্তু গুরু চেষ্টা করছিল যে কিভাবে সে নিজের স্ত্রীকে নিয়ে কানাডা যেতে পারে। সে তার বাবা মায়ের কানাডা যাওয়ার থাকার ব্যবস্থা করে ফেলেছিল। 2025-এর মার্চ মাসে তার বাবা আর মা কানাডার উদ্দেশ্যে রওনা হয়। কিছুদিন পরে সে আর তার স্ত্রী সেখানে চলে যাবে, এই কথা নিজের ফ্যামিলিকে মানে বাবা মাকে বলে সে আশ্বস্ত করে কানাডা পাঠিয়ে দেয়। 28 নভেম্বর 2025, প্রচন্ড ঠান্ডার একটা রাত, যখন ভোরবেলায় হঠাৎ করে সেই 3 তলা বাড়ি থেকে রূপা জোর জোর চিৎকার করতে শুরু করে। কান্নাকাটির আওয়াজ শুনে আশেপাশের লোকজন সেই বাড়িতে গিয়ে জড়ো হয়। চিৎকার চেঁচামেচিতে ধীরে ধীরে এলাকার প্রত্যেকটা লোকজন জানতে পারে যে গুরুর বাড়িতে ডাকাত এসেছিল, লুটপাট করে বহুমূল্য জিনিসপত্র ইত্যাদি নিয়ে গেছে। যাওয়ার সময় তারা গুরুকে মেরে দিয়ে গেছে। ব্যাপারটা কিন্তু সবাই অবাক হয়ে যায়। গুরুর স্ত্রী রূপা জোর জোর চিৎকার করে কান্নাকাটি করছিল, তাকে থামানো যাচ্ছিল না। গুরুর স্ত্রী প্রথমেই ফোন কলে নিজের বাপের বাড়িতে ব্যাপারটা জানিয়েছিল। তার বাপের বাড়ির সব লোকজন আত্মীয় স্বজন সেখানে চলে এসেছিল। এদিকে গুরুর একজন পিসি যে ওই এলাকাতেই থাকতো, তাকেও জানানো হয়। সে এসে ছুটে গুরুর যে বডি রয়েছে সেদিকে যাচ্ছিল। এমন সময় গুরুর স্ত্রী রূপা নিজের কান্না থামিয়ে পিসির উদ্দেশ্যে বলে যে বুয়াজি, আপনি ওদিকে যাবেন না। আপনি হয়তো আবেগের বশবর্তী হয়ে নিজের ভাইপোকে জড়িয়ে ধরবেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু তার গায়ে চলে আসবে। তারপরে পুলিশ কিন্তু অকারণ আপনাকে বিরক্ত করবে। এই কথাটা শুনে গুরুর বুয়া বা পিসি সেই মুহূর্তে আটকে দেয় নিজেকে, কিন্তু সে আর বাকি যারা এই কথাটা শুনেছিল সবাই অবাক হয়ে যায় যে একজন মহিলা যে কিছুক্ষণ আগে বিধবা হয়েছে, সে এত ভেবেচিন্তে যুক্তিপূর্ণভাবে কথা বলছে কিভাবে। এই সময় তো তার মাথা ঠিক থাকা উচিত না। এদিকে গুরুর বাবা মাকেও খবর দেওয়া হয়। তারাও ইমিডিয়েটলি ফ্লাইট নিয়ে সেখানে আসার চেষ্টা করেছিল। পুলিশ চলে আসে। পুলিশ বডিটাকে ফরেন্সিক টেস্টের জন্য পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছিল। পুরো বাড়িটাকে খুব ভালো করে তদন্ত করে দেখা হচ্ছিল। প্রথম দেখাতে পুলিশের মনে হচ্ছিল যে ব্যাপারটাতে লুটপাট চুরি ডাকাতির ঘটনা ঘটেছে, কারণ দামি জিনিসপত্রগুলো বাড়িতে ছিল না। আলমারিগুলো খোলা ছিল, জিনিসপত্র ওলটপালট করা ছিল। কিন্তু পুলিশের একটা জায়গায় এসে সন্দেহ হয়েছিল, সেটা হচ্ছে
বাড়িতে কোনো ফোর্সফুল এন্ট্রির চিহ্ন ছিল না। গুরুর যে স্ত্রী একমাত্র সেই সময় শুধু সেই গুরুর সাথে ছিল। এই জন্য রূপার কাছে বারবার পুলিশ নানা রকম প্রশ্ন জানতে চাইছিল। পুলিশ আশ্চর্য হয়েছিল বা গুরু স্ত্রীর ওপর সন্দেহ করেছিল, তার একটাই কারণ, গুরু স্ত্রী বারবার নিজের বয়ান পাল্টাচ্ছিল। কখনো সে বলছিল যে জানলার রাস্তা দিয়ে ভেঙে চোর ঢুকেছে, কখনো বলছিল গেট দিয়ে চোর ঢুকেছে, কখনো বলছিল যে 4 জন লোক এসেছিল, কখনো বলছিল 5 জন লোক এসেছিল, কখনো বলছিল আমি ঠিকমতো কাউকে দেখতে পাইনি। পুলিশের আরো একটা সন্দেহের কারণ ছিল, যারা এসেছিল তারা গুরুকে মেরে ফেলেছিল, তাহলে গুরু স্ত্রীকে তারা কিছুই করেনি, এরকম করলো কেন? তবে গুরু স্ত্রী তার উত্তরে বলেছিল সে যারা এসেছিল তার বাড়িতে লুটপাটের উদ্দেশ্যে সে তাদের পা ধরে রিকোয়েস্ট করেছিল, সেই জন্য তাকে তারা ছেড়ে দিয়েছে। তারা জিনিসপত্র নিয়ে চলে গেছে, কিন্তু তার হাজবেন্ড জিনিসপত্র নেয়াতে বিরোধ করেছিল, সেই জন্য তার হাজবেন্ডকে তারা মেরে ফেলেছে। গুরুর এক দিদি ছিল, সে গুরুর থেকে বেশ বড়, সে বিবাহিত ছিল, কিন্তু গুরুর সাথে মাঝে মধ্যে তার ফোন কলে কথা হতো। 27 আর 28 তারিখের মাঝখানের রাত্রেবেলায় গুরুকে বাড়িতে ডাকাতরা এসে মেরে ফেলেছিল। সেই রাত্রে 9:30টার সময় গুরু নিজের দিদি মনবীরকে ফোন কল করেছিল। মনবীরের সাথে গুরুর কিন্তু রেগুলার কথা হতো না, তবে সপ্তাহে 1-8 বার কথা হতো। মনবীর পুলিশ টিমকে জানিয়েছিল যে সেদিন গুরু তাকে কল করে বলেছিল যে তার মন ভালো নেই, তার খুব জরুরি কিছু কথা বলার আছে। কথাটা তার স্ত্রী রূপার ব্যাপারে কথা। সে মনবীরকে বলেছিল যে তুমি যদি আসতে পারো তাহলে তুমি কালকে আমার বাড়িতে চলে এসো, আর যদি তুমি ব্যস্ত থাকো তাহলে তুমি আমাকে বলো, আমি কিন্তু কালকেই তোমার বাড়ি যাব। কিছু কথা আমার স্ত্রীর ব্যাপারে আছে, সেটা আমি তোমাকে বলতে চাই। আমি নিজের স্ত্রীর কাছ থেকে ডিভোর্স নিয়ে আলাদা হতে চাই। এমন কিছু আমাদের দুজনের সম্পর্কের মধ্যে আছে যেটা আর আমি সহ্য করতে পারছি না, আমি আলাদা হতে চাই, এই ব্যাপারে আমি কথা বলতে চাই। মনবীর ফোন কলেই জানতে চেয়েছিল যে কি কথা আমাকে বলো, কিন্তু তার ভাই ফোনে বলতে রাজি হয়নি, বলেছিল দেখা করে কথা বলবো। তো দিদির সাথে সেই দেখাটা আর হয়ে ওঠেনি। সেই রাত্রেই রাত 2:30টার দিকে সে মারা গেছিল। পুলিশ টিম গুরুর দিদি মনবীরের সাথে কথা বলার পর গুরুর স্ত্রী রূপিন্দর বা রূপার কল ডিটেলটা চেক করবে ঠিক করে। কল ডিটেল চেক করা হয়। কল ডিটেল চেক করলে হরকমল প্রীত সিং নামের একটা নাম আসে সামনে। সেই নাম্বারটাতে প্রত্যেক দিন 7 বছর ধরে রেগুলার কথা হতো। প্রথমে এই হরকমল সিং কানাডাতে থাকতো, তবে কিছুদিন আগে সে কানাডা ছেড়ে ইন্ডিয়া চলে এসেছিল। ইন্ডিয়াতে এসে নিজের ব্যবসা বাণিজ্য শুরু করেছিল। এদিকে হঠাৎ করে রূপিন্দরও বলেছিল যে সে আর কানাডাতে থাকবে না, ওয়ার্ক পারমিট বাড়ানো যাচ্ছে না, তাই সে ফিরে এসেছিল ইন্ডিয়াতে। তবে তদন্তে এটাও বোঝা যায় যে কানাডা থেকে সে স্বেচ্ছায় ফিরে এসেছিল, কারণ তার বয়ফ্রেন্ড হরকমল সিং চলে এসেছিল। হরকমল সিং এর সাথে তার সম্পর্ক 7 বছর পুরনো। সম্পর্কটা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তারপরে তারা দুজনেই যেহেতু কানাডাতে থাকতো, তারা বারবার নিজেদের হলিডেতে দেখা করতো, একসাথে সময় কাটাতো। এদিকে রূপিন্দরের যে বাড়ির লোকজন
তারা নিজেদের মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজছিল। যোগ্য পাত্র হিসাবে একটা বেসরকারি ব্যাংকের ম্যানেজারের সাথে বিয়ে তারা ঠিক করে ফেলে। রুপিন্দার কিছু বলতে পারেনি, রুপিন্দার বাধ্য হয়েছিল বিয়ে করতে। সে এসে বিয়েও করেছিল। 15 দিন শ্বশুর বাড়িতে থাকার পর সে আবার কানাডা চলে গেছিল। কানাডা থেকে ফোনে হোয়াটসঅ্যাপে সে সম্পর্ক রেখেছিল নিজের 7 বছরের পুরনো বয়ফ্রেন্ড হরকমল প্রীতের সাথে। কিন্তু বর্তমানে 2025-এর জানুয়ারি মাসে সে ফিরে এসেছিল ইন্ডিয়াতে। আসার পরে সে আবারও নিজের সেই পুরনো প্রেমীর সাথে যোগাযোগ শুরু করে দিয়েছিল। হরকমল সিং ছিল বলওয়ানা নামের একটা জায়গা, সেখানকার বাসিন্দা। পুলিশ টিম যখন রূপার প্রেমীর ব্যাপারে জানতে পারে তো তার বাড়িতে যায়। সেখানে গিয়ে জানা যায় যে সে বাড়িতে নেই। তার লোকেশন ফোনে যখন ট্রেস করা হয় দেখা যায় যে সে বারবার নিজের লোকেশন চেঞ্জ করছে। কখনো চণ্ডীগড়, কখনো দিল্লি, কখনো লুধিয়ানা, কখনো মুম্বাইতে দেখাচ্ছিল তার লোকেশন। সে একটা সময় বুঝতে পারে যে পুলিশ তার খোঁজ করছে, তার লোকেশন ট্রেস করছে, তার বাড়িতেও এসেছিল। তখন তার মনে হয় যে তার এইভাবে পালিয়ে না বেরিয়ে পুলিশের কাছে স্যালেন্ডার করা উচিত। সে যখন পালাতে পালাতে হাঁপিয়ে ওঠে সে নিজেই এসে ফরিদকোটের পুলিশের কাছে স্যালেন্ডার করেছিল। সমস্ত ব্যাপারটা যেগুলো সে ঘটিয়েছিল সেগুলো মেনেও নিয়েছিল। তবে সে একা এই ঘটনা ঘটায়নি। সে আর গুরবিন্দরের স্ত্রী রূপিন্দর বা রূপা এই প্ল্যানিংটা করেছিল তার হাজবেন্ডকে মেরে ফেলার। আর এই প্ল্যানিং মোতাবেক কাজ করার জন্য একজন কিলার যার নাম ছিল বিশ্বজিৎ সিং তাকেও রেডি করা হয়েছিল। বিশ্বজিৎ সিংকে এই কাজ করার জন্য 5 লাখ টাকাও দেওয়া হয়েছিল। বিশ্বজিৎ সিংকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল। তবে রূপিন্দরকে জিজ্ঞেস করা হয় যে তুমি বিয়েই বা করলে কেন, আর তুমি যদি বিয়ে করলে তো তুমি ডিভোর্স করতে পারতে, তুমি এইভাবে তুমি বাবা মায়ের একমাত্র সাহারা বা একমাত্র ছেলেকে মেরে ফেললে কেন। এটার উত্তরে রূপিন্দর আর তার বয়ফ্রেন্ড বলেছিল যে রূপিন্দর ভেবেছিল যে না, বিয়ে তার করা উচিত না, সে যদি বিয়ে করে তাহলে কিন্তু সে নিজের বয়ফ্রেন্ডের সাথেই বিয়ে করবে। তবে 25 একর যে সম্পত্তি বা তার হাজবেন্ডের বিশাল ব্যাংক ব্যালেন্স, বিশাল বাড়ি, এই ব্যাপারগুলোর লোভে পড়ে সে নিজের প্রেমিকের সাথে প্ল্যানিং করেছিল যে না, বিয়েটা করতে হবে। বিয়ের পরে যদি বিধবা হওয়া যায় তাহলে কিন্তু অনেক টাকা পয়সা হাতে চলে আসবে। হাজবেন্ডের যে টাকাগুলো আছে সেগুলো সব সে পেয়ে যাবে। তার পরবর্তী যে জীবনটা নিজের বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করার পর যেটা কাটাবে সেটা সত্যি সত্যি খুব সুখের জীবন হবে। লোভের বশবর্তী হয়ে সে বিয়ে করেছিল গুরু বা গুরবিন্দর সিংকে। আর বিয়ে করার মাত্র 2 বছরের মধ্যে, যার মধ্যে শুধু 9 মাস সে নিজের হাজবেন্ডের সাথে কাটিয়েছে। নিজের হাজবেন্ডকে এইভাবে সে শেষ করে ফেলেছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সত্য ঘটনা নিয়ে।